হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের এপিসোড 10। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি নাকা একটি বিশেষ কৌশল ব্যবহার করছে এবং বলছে, আমি প্রথমবার আমার পরিবারের বাইরের কাউকে এই টেকনিকটা দেখালাম। এটা বলতে বলতে সে বেশ লজ্জা পাচ্ছিল। সেই মুহূর্তে হিতোশি বলে, নিনজারা সত্যি খুবই কুল হয়। নাকা জবাব দেয়, না, আমার ভাই তো আমার থেকে অনেক ভালো, আর আমার তো তেমন ট্যালেন্টও নেই। মাঝে মধ্যে তো মনে হয়, ইস, যদি আমার কাছে এই পাওয়ার্স না থাকতো তাহলে আমি একজন সাধারণ মেয়ের মতোই জীবনযাপন করতে পারতাম। নাগার কথা শুনে ইউকি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে, আমি তোমার অনুভূতিগুলো বুঝি। আর তাদের এমন কথা বলতে দেখে হিতোশি মজা নিয়ে তাকিয়েছিল এবং বলল, এটা কত সুন্দর মুহূর্ত। কিন্তু হঠাৎ হিতোশির পেছন থেকে নিতা এসে বলে, হিতোশি, তোমার হারেম লাইফ তো এখন শুরু হচ্ছে। তোমার আশেপাশে এত মেয়ে ঘিরে রয়েছে, শেষ পর্যন্ত তুমি কাকে বেছে নেবে? হিতোশি এই কথায় বেশ লজ্জা পেয়ে যায় এবং জবাব দেয়, না না, তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়। এরপরে নিতা হিতোশিকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু এখন হঠাৎই ভুলবশত ইউকির ছোড়া একটা ছুরি নিতার পাশ দিয়ে চলে যায়। এতে নিতা এবং হিতোশি দুজনেই ভয় পেয়ে যায়। আর ইউকি দ্রুতই বলে, সরি, আমি আসলে ওই গাছের ডালে মারতে চেয়েছিলাম, কিন্তু দিকটা বদলে গিয়েছিল। নিতা রাগান্বিত হয়ে বলে, তোমার নজর ঠিক আছে তো? মনে রেখো, আমি তোমার বোনের ব্যাপারে তদন্ত করছি। এই কথোপকথনের মধ্যেই নাকা জানতে পারে যে নিতাও সাধারণ মানুষ নয়, সে একজন অ্যাসেসিন, ঠিক যেমন ইউকি। নিতা বলে, তুমি হলে নাকা পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা। নাকা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি এটা কি করে জানলেন? নিতা নাকার কাছে এসে বলে, আমি এটা জানি যে ইউকির পরীক্ষার খাতায় নামটি তুমিই লিখেছিলে। পরের মুহূর্তে হিতোশি জিজ্ঞাসা করে, মিস, আপনি এখানে কেন এসেছেন? নিতা জবাব দেয়, আমি চীনে গিয়েছিলাম আমার পুরনো বেসে। সেইখানে আমি ইউকির পুরনো কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করেছি, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ইউকি শান্ত স্বরে বলে, আমার তো শুধু আমার মাস্টারের কথাই মনে আছে, আর কাউকে আমার মনে নেই। আর নিতা এখন চলে যাওয়ার আগেই বলে, ঠিক আছে, বাদ দাও, আমি দুঃখিত, আমি এবার তোমাদের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে পারবো না। হিতোশি, তুমি ক্রিসমাসে ইউকির সঙ্গে মজা করো। এই শুনে নাকা বেশ লজ্জা পায় এবং হিতোশি নিজেও এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে বলে, এই অদ্ভুত কথা বলা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। আর এরপরেই নাকা জিজ্ঞাসা করে, হিতোশি এবং ইউকি, তোমরা কি ডেট করছো? হিতোশি এই কথায় আরও বেশি লজ্জা পেয়ে যায় এবং বলে, না না, তুমি যা ভাবছো ব্যাপারটা একেবারেই তেমন নয়। এই কথায় নাকা বেশ স্বস্তি বোধ করে এবং বলে, মাফ করো, আমি জানতাম না, আমার তো মনে হয়েছিল যে তোমরা একটা পারফেক্ট জুটি। তখনই হিতোশি দ্রুত বলে, না না, ব্যাপারটা একদমই তেমন নয়। অন্যদিকে ইউকি এখন চুপচাপ দাঁড়িয়ে সবাইকে দেখছিল। আর তারপরে সে বলে, আমার পুরনো বন্ধুদের কথা শুনেই মনে হলো আমাকে আগে কেউ কখনো গুরুত্ব দেয়নি, কেউ আমাকে মিস করেনি, কিন্তু এখন চারপাশে অনেক মানুষ আছে যাদের আমি রক্ষা করতে পারি, আর এই কারণে আমি অনেক খুশি। ঠিক সেই মুহূর্তেই বরফ পড়তে শুরু হয়। তিনজনেই খুবই খুশি হয়ে বরফ দেখতে থাকে। আর হিতোশির ফোনে তার বাবার একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, নিউ ইয়ারের সময় আমি দেশে চলে যাব। পরের দিন সকালে তারা যখন বাইরে বের হয়, তারা দেখে যে চারপাশে বরফ পড়ে এলাকাটা সাদা হয়ে গেছে। তাদের চোখে মুখে আনন্দ। হিতোশি সেখানে একটা ছোট্ট স্নোম্যানও বানিয়ে ফেলে, আর ইউকি সেটা দেখে নিজেও একটা বানানোর চেষ্টা করে। তারা দুজনেই খুব খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু ঠিক তখনই হিতোশির ফোনে একটা কল আসে। হিতোশি বলে, আমি ফোনটা ধরে আসছি। আর ফোনে কথা শেষ করার পর হিতোশি বেশ মনমরা হয়ে পড়ে। ইউকি এটা ভালোভাবেই লক্ষ্য করে। আর এরপরে হিতোশি ইউকির কাছে এসে বলে, আমাকে রেকোর বাড়ি যেতে হবে, ততক্ষণ তুমি কি এই বাড়িটার দেখভাল করবে? ইউকিও হ্যাঁ জানায়। আর এরপরই দেখতে পায় যে হিতোশি রিকোর সঙ্গে দেখা করে বাড়ির পথে আবার রওনা দিয়েছে। হঠাৎই সে ভাবে, ইউকি আমাকে রাস্তায় দেখা করতে কেন বলল? হয়তো সে আজ বাইরে খেতে চায়। এইসব ভাবতে ভাবতেই সে এগিয়ে যাচ্ছিল। তখনই সে তার সামনে ইউকিকে দেখতে পায়। ইউকি খুব সুন্দর করে সেজেছে এবং সে হিতোশির জন্য অপেক্ষা করছে। হিতোশি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এরকম পোশাক পরে এখানে কেন দাঁড়িয়ে রয়েছ? ইউকি কোনো কথা না বলে তার স্কার্ফটি খুলে হিতোশির গলায় পরিয়ে দেয় এবং বলে, আমি জানতাম তোমার ঠান্ডা লাগবে। তারপরে সে হিতোশির হাত ধরে বলে, চলো, আজকে আমরা ডেটে যাব। এই কথা শুনে হিতোশি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিল না। সে বলে, কিন্তু কেন, হঠাৎ ডেট কেন?
ইউকি হাসি মুখে বলে, রেকো আমাকে বলেছে যদি আমি তোমার সঙ্গে ডেটে যাই তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। আমি সকালে তোমার সঙ্গে ফোনে কথা বলার সময় খেয়াল করেছিলাম যে তোমার খুবই মন খারাপ ছিল। তোমাকে এমন দেখতে আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি যে আজ আমি তোমার সঙ্গে ডেটে যাব। হিতোশি ইউকির কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় এবং বলে, যদি তুমি সত্যিই এটা চাও তাহলে চলো। এরপরে দেখা যায় যে তারা দুজনে হাত ধরে হাঁটছে। এমন সময় বরফ পড়তে শুরু করে। ইউকি জিজ্ঞাসা করে, হিতোশি আপনার কি আবার ঠান্ডা লাগছে? হিতোশি বলে, না না, তুমি সামনে দেখো, কত সুন্দর নিয়ন লাইট জ্বলছে, সত্যিই খুব সুন্দর লাগছে। ইউকি এই কথা শুনে বলে, তোমাকে খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। হিতোশি ইউকির দিকে তাকিয়ে পুরোপুরি লজ্জায় লাল হয়ে যায়, কারণ ইউকি আজ সত্যিই অসাধারণ সুন্দর লাগছিল। আর এরপরেই আমরা 2 ঘন্টা আগের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে রিকো ইউকিকে ফোন করে ডেটের জন্য একটা আউটফিট আইডিয়া দিচ্ছিল। ইউকি সেই সময় জিজ্ঞাসা করে, যদি আমি এমন আউটফিট পরি তাহলে কি মাস্টার খুশি হবে? যার উত্তরে রিকো বলে, অবশ্যই, সে খুবই খুশি হবে, তুমি তাকে একটা সারপ্রাইজ দাও। ইউকি বলে, ঠিক আছে, আমি খুব সুন্দর করে তার সামনে হাজির হব। আর এখন বর্তমান সময়ে রিকো হিতোশির বাড়িতেই রয়েছে, আর হিতোশি এবং ইউকিও চলে এসেছে। আর রিকো এখন তাদেরকে ডেট নিয়ে প্রশ্ন করছে। হিতোশি এখন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ইউকির মনে আমার জন্য কিছু আছে? রিকো হেসে বলে, আমার মনে হয় তার মধ্যে রোম্যান্টিক অনুভূতি আছে, কিন্তু সে এখনও নিজেই সেটা বুঝতে পারেনি। হিতোশি লজ্জায় গাল লুকিয়ে ফেলে এবং ভাবে, আমার আর ইউকির মধ্যে কি সত্যিই ভালোবাসা হতে পারে? রিকো বলে, যদি তোমার ভালোবাসা নিয়ে এতই সন্দেহ থাকে তাহলে তুমি একটা লাভ টেস্ট তো দিতেই পারো, আমি সেটার মাধ্যমেই বুঝতে পারবো তোমার মধ্যে কতটা ভালোবাসা আছে। হিতোশি বিরক্ত হয়ে বলে, তুমি এখনো বাচ্চা, এই সমস্ত ফালতু কথা ছাড়ো। আর রিকো জবাব দেয়, না না, এই টেস্ট প্রায় একেবারে সঠিক ফলাফলই দেয়, তোমাকে কেবল কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই বলে সে প্রশ্ন করতে শুরু করে। প্রথম প্রশ্ন, তুমি কি ইউকির সঙ্গে শারীরিক যোগাযোগ করেছো? হিতোশি উত্তর দেয়, হ্যাঁ। এরপরে রিকো দ্বিতীয় প্রশ্ন করে, তোমাকে কি সেই কোনো প্রশংসা করেছে? হিতোশি বলে, হ্যাঁ। রিকো আবার জিজ্ঞাসা করে, সে কি তোমার সঙ্গে সক্রিয়ভাবে কথা বলে? হিতোশি এই প্রশ্নেরও উত্তর দেয়, হ্যাঁ। আর চতুর্থ প্রশ্ন, সে কি তোমার সাহায্য করে? হিতোশি এই প্রশ্নও বলে, হ্যাঁ। আর এর পরবর্তী প্রশ্ন হলো, তুমি কি ইউকির দিকে অজান্তেই তাকিয়ে থাকো? হিতোশি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। তখন রিকো আরও একটা প্রশ্ন করে, ইউকি কি তোমাকে বলেছে যে সে তোমাকে পছন্দ করে? এই কথা শুনে হিতোশি তার অতীতের কথা ভাবতে শুরু করে এবং লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, কিন্তু সে রিকোকে মিথ্যে বলে না। তাই রিকো এখন তার উত্তরগুলোকে হিসাব করে এবং রেজাল্ট আসে 96%। ঠিক সেই সময় ইউকি শপিং শেষ করে বাড়ি ফিরে আসে। হিতোশি বলে, এইবার তো তুমি একদম সঠিক সবজি নিয়ে এসেছো। ইউকি বলে, হ্যাঁ, এবার আমি কিচ্ছু মিক্স আপ করিনি। এদিকে হিতোশি নিজের মনে মনেই ভাবে, আমি তো ইউকির সঙ্গে স্বাভাবিক কথোপকথনই করতে পারছি, তার মানে হয়তো সব কিছু এখনও ঠিকঠাকই আছে। ঠিক তখনই রিকো বলে, ইউকি তুমি কি একটা লাভ টেস্ট দেবে? এরপর রিকো ইউকিকে ঠিক একই প্রশ্নগুলি করতে থাকে, আর ইউকিও প্রতিটা প্রশ্নেই হ্যাঁ বলে। আর এই প্রশ্নোত্তরের সময় হিতোশি পাশে দাঁড়িয়ে পুরোপুরিভাবে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। সে মনে মনেই চাইছিল রিকো যেন তার প্রশ্ন বন্ধ করে দেয়, কিন্তু সেই মুহূর্তেই রিকো প্রশ্ন করে, আমার ভাই কি তোমাকে বলেছে যে সে তোমাকে পছন্দ করে? আর ইউকিও এখন লাজুক স্বরে বলে, হ্যাঁ। আর এরপরেই রিকো উত্তর হিসাব করে এবং ফলাফল আসে 100%। এর পরবর্তী দৃশ্যে রাতের খাবারের সময় দেখা যায় তারা সবাই একসঙ্গে বসে ডিনার করছে। রিকো ইউকিকে আরাম করে বসতে বলে। ইউকি বসলে তার পা লম্বা হওয়ার কারণে বাইরে বেরিয়ে যায়, আর রিকো তার বক বক চালিয়ে যায় এবং হিতোশি সম্পর্কে বিভিন্ন আজগুবি কথা বলতে থাকে। এবং হিতোশি বিরক্ত হয়ে বলে, তুমি কি একটু চুপ করবে? সে মনে মনেই ভাবে, চাই না যে ইউকি আমার বাচ্চার মতো ব্যবহারগুলো সম্পর্কে কিছু জানুক। ঠিক তখনই রিকো সরাসরি বলে দেয়, তুমি কি চাও যে ইউকি তোমার বাচ্চার মতো সাইডটা না জানুক? হিতোশি রেগে গিয়ে বলে, রিকো তুমি বাড়াবাড়ি করছো, হ্যাঁ, এবার বন্ধ করো। আর রিকো তখন ইউকির দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো আমার ভাই কিন্তু তোমার সামনে শুধুমাত্র কুল হওয়ার চেষ্টা করে। এই কথা শুনে হিতোশি আরও বিব্রত হয়ে পড়ে এবং মনে মনেই বলে, রিকো তো আমার আর ইউকির সম্পর্কটা আরও বেশি জটিল করে দিচ্ছে। আমাকে এবার কিছু একটা করতে হবে, রিকোকে শাস্তি দিতে হবে। এরপরে সে কম্বলের নিচে লাথি মারতে থাকে, কিন্তু রিকোর কিছুই হয় না, সে বকবক করতেই থাকে।
এইটা দেখে হিতোশি অবাক হয় যে রিকোর কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। আর যখন সে কম্বলের নিচে তাকায় তখন দেখে যে সে আসলে লাথি মারছিল ইউকিকে। আর এই বিষয়টা বুঝে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। অন্যদিকে ইউকি এতটাই লজ্জা পেয়ে যায় যে সে লাল হয়ে ওঠে। তাদের এই পরিস্থিতি দেখে রিকো বলে, তোমাদের আবার কি হলো? এটা তো আজব ব্যাপার। এদিকে হিতোশি এতটাই লজ্জিত হয় যে সে কাঁপা কণ্ঠে বলে, মাফ করো। ইউকি এখন শান্ত হয়ে জবাব দেয়, কোনো সমস্যা নেই। রিকো আবার বলে, তাহলে কি তোমাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে গেছে? এই কথা শুনে হিতোশি এবং ইউকির মুখ আরও বেশি লাল হয়ে যায়। আর এই ঘটনার সঙ্গেই এপিসোড 10 এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।